বাপের একমাত্র মেয়ে, স্বভাবতই একটু অহংকারী। একদিন বাজারে হঠাৎ এক সাধারণ ছেলের সঙ্গে তার ধাক্কা লাগে। ছেলেটি কিছু বলার আগেই রেগে গিয়ে মেয়েটি তাকে সবার সামনে অপমান করে বসে। রাগে ফেটে পড়ে বলে ওঠে, তোদের মতো লোফারদের জন্যই রাস্তায় মেয়েরা নিরাপদ না। হঠাৎ করে মেয়েটি চড় মেরে বসলো। চারপাশে সবাই হতবাক, কিন্তু মেয়েটি জানতো না যাকে সে এতটা অপমান করলো সেই ছেলেটি তার ভবিষ্যতের স্বামী, একজন দুবাই ফেরত বড় ব্যবসায়ী, একজন কোটিপতি, যার সঙ্গে তার বিয়ের কথাবার্তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছিল। যখন মেয়েটি সত্যিটা জানলো তারপর কি ঘটলো, আর ছেলেটি সে কি ক্ষমা করতে পারলো তাকে? আর শেষ পর্যন্ত কি এই বিয়েটা হবে, নাকি অহংকারের কারণে ভেঙে যাবে সব সম্পর্ক? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সকাল তখন প্রায় 10টা। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, আর সেই আলোয় সাজঘরে দাঁড়িয়ে নিজের চুলে ব্রাশ করছে মল্লিকা। আজ তার খুবই ব্যস্ত দিন। তার কলেজের বান্ধবী অনন্যার জন্মদিন। 5 স্টার হোটেলে পার্টি। দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত জমজমাট উৎসব হবে। মল্লিকার পোশাক, মেকআপ সব কিছু ঠিকঠাক। সে এখন কেবল বেরোবে। এমন সময় পিছন থেকে তার বাবার গলা শোনা গেল, মল্লিকা, অটো করে চলে যা রে, গাড়িটা আজ আমার দরকার, নিতে হবে। বাবার কথা শুনেই মল্লিকার কপালে ভাঁজ পড়ল। অটো করে যাবে সে 5 স্টার হোটেলে? তার বন্ধুরা হাসবে না? তার বাবা শহরে পরিচিত ব্যবসায়ী, আর সেই বাবার মেয়ে অটোই করে যাবে। কথাটা তার অহংকারে যেন বিঁধে গেল। মল্লিকা মুখ ঘুরিয়ে রাগে বলল, বাবা, এখন গাড়িটা না দিতে পারলে অন্তত ড্রাইভারকে বলো আমায় নামিয়ে দিয়ে যাক। বাবা হাসলেন হালকা গলায়, আমার জরুরি মিটিং আছে, ড্রাইভারকেও লাগবে, আর তুই তো কাছাকাছি যাবি, তুই অটো করেই চলে যা। এই সামান্য কথায় মল্লিকার মাথা গরম হয়ে গেল। ছোটবেলা থেকেই তার বাবার অর্থ, গাড়ি আর প্রভাব তাকে একটু অন্যরকম করে তুলেছে। অহংকার যেন অভ্যাসে পরিণত হয়েছে। বয়স এখন প্রায় 30, কিন্তু বিয়ের বিষয়ে এখনও সে কারোর সঙ্গে মানিয়ে নিতে পারেনি। একদিন সে বাবাকে বলেছিল, বাবা, তোমরা যাকে ভালো বোঝো তাকেই পছন্দ করো, আমার তাতে আপত্তি নেই, তবে সে যেন কোটিপতি হয়। বাবা হেসে বলেছিলেন, তোর জন্য তো সব কিছুই কোটিপতি লাগবে। তার কয়েকদিন পরই সকালে বাবা তাকে ডেকে বলেছিলেন, শোন মল্লিকা, তোকে একটা ছেলের কথা বলতে চাই, কোটিপতি, থাকে দুবাইতে, নিজের বড় ব্যবসা আছে, তোর সঙ্গে বেশ মানাবে, দেখ এটা তার ছবি। ঠিক তখনই মল্লিকার ফোন বেজে ওঠে। ফোনের ওপারে বন্ধুরা পার্টির সাজসজ্জা নিয়ে উত্তেজনার কথা বলতে লাগলো। মল্লিকা তাড়াতাড়ি ফোন কানে নিয়ে বাবাকে বলল, ঠিক আছে বাবা, তোমরা যা ঠিক মনে করো করো, ছবিটা আমি পরে দেখে নেব। বাবা ছবিটা টেবিলেই রেখে দিলেন, আর মল্লিকা ফোনে মগ্ন হয়ে গেল। ছেলেটির মুখটা সে আজও দেখেনি। আজ সকালে মল্লিকার মন আরও খিটখিটে, কারণ গাড়ি নেই, অথচ পার্টিতে যেতে দেরি হচ্ছে। রাগে সে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় হাঁটতে হাঁটতে যখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিক্ষুক সামনে এসে দাঁড়ালো। মা, একটু খেতে দে, দুদিন কিছু খায়নি। মল্লিকার চোখ লাল হয়ে উঠল রাগে। সে বলল, আমার সময় নেই, দূর হও, তোমাদের জন্যই শহরটা নোংরা হয়ে যাচ্ছে, যত সব ভিখারির দল। বৃদ্ধটা কিছু না বলে হালকা করে মুচকে হাসল। সে হাসিটা খুব অদ্ভুত, যেন কিছু জানে, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। মল্লিকা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর রাগ চেপে দ্রুত পা চালালো। কিছু দূর গিয়ে যখন সে অটো স্ট্যান্ডে পৌঁছালো, তখন সূর্য আরও উঁচুতে উঠেছে। রাস্তা জুড়ে লোকজনের হাঁক ডাক, বাজারের শব্দ, আর বাতাসে গরমের দমকা হাওয়া। মল্লিকা হাঁপাতে হাঁপাতে অটো স্ট্যান্ডে ঢুকেই থমকে গেল। তার চোখ ছানাবড়া হয়ে গেল বিস্ময়ে। একটাও অটো চলছে না। একজন চাওয়ালা পাশে দাঁড়িয়ে বলল, দিদি, আজ ধর্মঘট, সব অটোওয়ালারা কাজ বন্ধ করেছে, এখন অন্তত 2 ঘন্টা পথ ছাড়বে। মল্লিকার মুখ লাল হয়ে গেল রাগে। তার ভেতর যেন আগুন জ্বলে উঠল। এখনই যদি আমি না যাই, পার্টিতে সবাই ভাববে আমি প্রায় লেট করি। এসব অটোওয়ালাদের জন্য আজকে দিনটাই খারাপ হয়ে গেল। সে চারপাশে তাকাতে লাগলো। সব অটো একদিকে দাঁড়ানো, কোনো ড্রাইভার নেই। কেউ চা খাচ্ছে, কেউ তাস খেলছে, কেউ আবার গল্পে মশগুল।
ঠিক তখনই মল্লিকার চোখ পড়ল একটু দূরে একটা অটো। সামনের সিটে একজন ছেলে বসে ফোনে কিছু একটা দেখছে। তার মুখে শান্ত ভাব, হালকা হাওয়ায় তার চুল উড়ছে। মল্লিকা মনে মনে ভাবল, অবশেষে একটা অটো পেলাম। সে অনেকটা আশায় ভর করে রাস্তা পার হতে যাচ্ছিল সেই অটোর দিকে। তাড়াহুড়োয় তার হাতে মোবাইল, চোখ সামনে। ঠিক সেই সময়ই এক সাধারণ পোশাক পরা ছেলে, বয়স হবে প্রায় 35, পুরনো ধরনের একটা বাইক নিয়ে এসে হঠাৎ তার পাশে এসে পড়ল। চাকায় একটু ঘষা, আর তাতেই মল্লিকার পোশাকের নিচের দিকটায় কালির দাগ পড়ে গেল। সে এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর চোখ লাল করে ঘুরে দাঁড়ালো। রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। এই গাড়ি চালাতে জানো না নাকি? রাস্তা দেখছো না? ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলতে যাচ্ছিল, আরে তুমি তো। কিন্তু মল্লিকা তার কথাটা শেষ করতে দিল না। সে শুনতে পেল না, বা হয়তো শুনতেও চাইল না। রাগে ফুঁসে উঠে এক চড় বসিয়ে দিল ছেলেটার গালে। চারপাশের মানুষ থমকে গেল। এক মুহূর্তে যেন গোটা বাজারের শব্দ থেমে গেল। মল্লিকা আবার চেঁচিয়ে উঠল, লোফার, তোদের মতো ছেলেদের জন্যই তো মেয়েরা শান্তিতে বেরোতে পারে না। সব নষ্ট করে দিলে আমার দিনটা। ছেলেটা এবার শান্ত স্বরে বলল, শুনুন, আপনি ভুল। কিন্তু মল্লিকা আর কথা বলতে দিল না। সে তিরস্কারের সুরে রাগে গর্জে উঠল, চুপ, তোমাদের মুখে কথা মানায় না। নিজেকে মানুষ ভাবো, একটা গরিব ভিখারি কোথাকার। ছেলেটা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে যেন একটা অসহায়তার ছাপ, কিন্তু ঠোঁটে এখনও নরম হাসি। ঠিক তখনই এক চাওয়ালা স্ত্রী পাশ দিয়ে যাচ্ছিল, হাতে ছিল এক বালতি জল। হঠাৎ মল্লিকা বালতিটা টেনে নিয়ে ছেলেটার উপর ঢেলে দিল। মল্লিকা গলায় রাগ ধরে বলল, এইবার দেখো কেমন লাগে। জলের ঝাপটায় ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেল। চারপাশের লোকজন একসঙ্গে হেসে উঠল। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জল গড়িয়ে পড়ছে তার মুখ বেয়ে, আর সে শান্ত গলায় বলল, আজ আপনি যেটা করলেন তার উত্তর একদিন নিশ্চয়ই পাবেন। তার চোখে ছিল একরাশ শান্তি, কিন্তু কথায় অদ্ভুত গভীরতা। মল্লিকা সেটা খেয়ালই করল না। সে এখনও রাগে কাঁপছে। লোকজনের হাসির শব্দ যেন আগুনে ঘি ঢালছে। সে ঘুরে দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে চলে গেল, আর ছেলেটা ধীরে ধীরে বাইকটা স্টার্ট দিয়ে সেই ভিড়ের মধ্যে থেকে সরে গেল। মুখে একটাও কথা নেই, কিন্তু চোখে যেন এক অদ্ভুত নিঃশব্দ ব্যথা। ঠিক সেই মুহূর্তে আশেপাশে দু একজন যুবক হাসতে হাসতে ফোন বের করে ভিডিও তুলে ফেলল। কেউ কেউ বলল, দেখেছো কিভাবে মেয়েটা চড় মারল ছেলেটাকে। কয়েক মিনিটের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গেল। ছেলেটা সেদিকে একবারও না তাকিয়ে বাইকটা চালিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ঘন্টা দুই কেটে গেছে। সূর্যের রোদ এখনও আরও উজ্জ্বল। শহরের ব্যস্ততা আগের চেয়েও তীব্র। পুরনো সেই বাইকটা থেমে গেল শহরের নামজাদা 5 স্টার হোটেলের সামনে। সেখান থেকে নামলো সেই ছেলেটা, যাকে কিছুক্ষণ আগেই মল্লিকা ভিড়ের মাঝে অপমান করেছিল। তার জামা কাপড়ে তখনও ভেজা দাগ। গেটে দাঁড়ানো সিকিউরিটি আর ভেতরে থাকা কয়েকজন গেস্ট একে একে তাকাতে লাগলো। একজন বলল, ভাই, এ কী অবস্থা তোমার? তুমি এখানে কাকে খুঁজছো? ছেলেটা ভদ্রভাবে বলল, এই ঠিকানাটাই তো দিয়েছিল আমার বন্ধু। ঠিক তখনই মল্লিকা হেঁটে ঢুকলো হোটেলের লবিতে, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরা। ছেলেটাকে দেখে তার মুখে আবার আগুন জ্বলে উঠল। তুমি আমার পিছু নিয়ে এখানে চলে এসেছো? তোমাদের মতো গরিবদের এই হোটেলে ঢোকার সাহস হলো কিভাবে? তার কণ্ঠে যেন বিদ্রূপের আগুন। তারপর সে অনন্যাকে ডেকে বলল, এই অনন্যা, তোর পার্টিতে এখন গরিবদেরও এন্ট্রি হচ্ছে নাকি? দেখ না একে। অনন্যা হতভম্ব। সে ছেলেটার দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কে ভাই? কি চাও? ছেলেটি মাথা নিচু করে বলতে যাচ্ছিল, কিন্তু মল্লিকা তাকে শেষ করতে দিল না। সে হেসে উঠল ঠোঁট বাঁকিয়ে। ওদের আবার নাম কি রে? পেটে ভাত নেই, এসে পড়েছে খাবারের গন্ধে। সিকিউরিটিকে ডেকে দাও, ওকে তাড়াও এখান থেকে। ঠিক সেই সময় অনন্যার ফোনটা বেজে উঠল। ও পাশে রনি, অনন্যার বয়ফ্রেন্ড। রনি বলল, কিরে অনন্যা, আমার বন্ধু কুনাল পৌঁছেছে তো? ও দুবাই থেকে আজই এসেছে। একটু খেয়াল রাখিস কিন্তু। আমার আসতে একটু দেরি হবে, একটা কাজে আটকে পড়েছি। রাগ করো না প্লিজ। অনন্যা অবাক হয়ে বলল, তোর বন্ধু কুনাল? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি।
ফোনটা কেটে গেল। অনন্যা আবার ছেলেটার দিকে তাকালো। তোমার নাম কি যেন? ছেলেটি ধীরে মাথা তুলল। গলার স্বরটা শান্ত কিন্তু দৃঢ়। আমি কুণাল চক্রবর্তী, দুবাই থেকে এসেছি। চারপাশে এক মুহূর্তে নিস্তব্ধতা। তারপরই সবাই হু হু করে হেসে উঠল। হাসির মাঝখানে মল্লিকা এগিয়ে এলো, বিদ্রূপে ভরা কণ্ঠে বলল, তুই দুবাই থেকে? তুই তো ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছিস। যে মানুষটা কোটিপতি সে এমন পোশাকে ঘুরে বেড়ায় না। তুই তার নখের যোগ্যতাও না। তার ইশারায় সিকিউরিটি এগিয়ে এলো। কুণালের দিকে তাকিয়ে মল্লিকা ঠান্ডা গলায় বলল, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কুণালের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু নিঃশব্দে একবার মল্লিকার দিকে তাকালো, তারপর মৃদু হাসলো, যেন কিছু বলেই দিল চুপচাপ। সিকিউরিটি যখন তাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই চারপাশে একটা গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগলো। অটো স্ট্যান্ডে কয়েক ঘন্টা আগে মল্লিকা যেভাবে এক ছেলেকে চড় মেরেছিল সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর এখন সেটাই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। এক ধনী মেয়ের হাতে চড় খেলো এক গরিব ছেলে, এই শিরোনামে ছড়িয়ে পড়ছে চারদিকে। ভেতরে তখনও মল্লিকা রাগে কাঁপছে। সে বুঝতেও পারছে না বাইরে পুরো শহর এখন তার নাম নিয়েই সরগরম। ঠিক সেই সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা ড্যাড কলিং। ফোনটা ধরতেই ওপাশ থেকে বাবার গলা। মল্লিকা, তুই এটা কি করলি মা? কি করে পারলি এমনটা করতে? মল্লিকা বিরক্ত গলায় বলল, বাবা তুমি জানোই না ওকে, একটা গরিব ছোকরা, ভিখিরির মতো অবস্থা। আমার পিছন পিছন আমার বান্ধবীর জন্মদিন পার্টিতে চলে এসেছে। খুব বাজে বদমাইশ একটা ছেলে। তার কথা শেষ হওয়ার আগেই বাবা ধমক দিয়ে চুপ করিয়ে দিল। চুপ কর মল্লিকা, তুই জানিস ওকে? মল্লিকা অবাক হয়ে বলল, কে হবে আর? ওই গরিব লোকটা? ওপাশ থেকে বাবার গলা আর কঠিন হয়ে উঠল। ও হচ্ছে দুবাইয়ের বিখ্যাত ব্যবসায়ী কুণাল চক্রবর্তী। ওর সঙ্গে তোর সামনের মাসেই বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে। তুই যাকে আজ অপমান করলি সেই তোর হবু বর। কথাটা শুনেই মল্লিকার হাত থেকে ফোনটা পড়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে এলো, চারপাশ যেন ঝাপসা হয়ে গেল। এদিকে সিকিউরিটি তখন কুণালকে বাইরে ঠেলে দিচ্ছে, আর কুণাল নিজের পুরনো বাইকটা স্টার্ট দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। বাইকের হেডলাইটের আলোয় এক মুহূর্তের জন্য কুণালের মুখটা দেখা গেল, চুপচাপ স্থির, কিন্তু চোখে এক গভীর দুঃখের ছায়া। মল্লিকা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর কেমন একটা অপরাধবোধ আর ভয় মিশে গেল একসাথে। সে জানে না এরপর কি হতে চলেছে তার জীবনে। জন্মদিনের পার্টিটা পুরো বিগড়ে গেল। বাড়ি ফেরার পথে মল্লিকা একটাও কথা বলল না। গাড়ির জানালা বাইরে তাকিয়ে থাকতে থাকতে তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি এতটা ভুল করলাম? রাস্তার লাইটগুলো একটার পর একটা পেছনে চলে যাচ্ছিল, আর প্রতিটা আলো যেন তাকে তার ভুলের কথা মনে করিয়ে দিচ্ছিল। বাড়ি পৌঁছানোর পর দরজা খোলার আগেই তার বাবা এগিয়ে এলেন, মুখে প্রবল রাগ। মল্লিকা, তুই আজ যা করেছিস সেটার জন্য আমি মাথা তুলতে পারবো না। মল্লিকা চুপ, কোনো উত্তর নেই তার। শুধু নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঘরের নিস্তব্ধতায় নিজের নিঃশ্বাসের শব্দও যেন তাকে কাঁপিয়ে দিচ্ছিল। আস্তে আস্তে সে নিচের ড্রয়ারটা টানলো, ভেতর থেকে একটা ছবি বের করলো। ছবিটা এখনও উল্টে রাখা রয়েছে, কুণালের ছবি। যে মুখটাকে সে আজ চড় মেরেছে, যে মানুষটাকে সে গরিব বলে অপমান করেছে, আজ সেই মুখটাই যেন তাকে স্থির চোখে তাকিয়ে প্রশ্ন করছে, কেন? ছবিটার দিকে তাকিয়ে মল্লিকা আসতে বলল, তুমি কিছু না বলেই কত বড় শিক্ষা দিয়ে গেলে কুণাল। তার চোখের কোণে জল ভরে উঠল। ধীরে ধীরে মাথাটা বালিশে ঠেকল। রাতটা তার কাছে যেন শেষই হচ্ছিল না। সারাক্ষণ ফোনের স্ক্রিন জ্বলছিল, নোটিফিকেশন, মেসেজ, ট্যাগ, আর সেই একটাই ভিডিও যেখানে দেখা যাচ্ছে মল্লিকা এক গরিব ছেলেকে অটো স্ট্যান্ডে চড় মেরে দিচ্ছে। ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট। কেউ বলছে এই মেয়েদের জায়গা জেলে, কেউ আবার লিখছে মানুষ না, অহংকারে ভরপুর পাপী মেয়ে। কমেন্টগুলোর মধ্যে নিজেকে হারিয়ে দিয়ে আর কখন যে ঘুম এসে গেল সে নিজেই টের পেল না। ভোরবেলা ঘুম ভাঙতেই মল্লিকার চোখে প্রথম পড়ল বারান্দার টেবিলে
বারান্দার টেবিলে ছড়ানো কিছু সংবাদপত্র। কাগজের পাতাগুলো যেন চিৎকার করে বলছে, অহংকারের পরিণতি, এক তরুণীর কুকর্ম ভাইরাল। মল্লিকার হাত কাঁপতে লাগলো। প্রতিটা অক্ষর যেন ছুরির মতো বিঁধছে তার বুকে। গত রাতের পার্টি সেই মুহূর্তগুলো আবার চোখের সামনে ভেসে উঠল। আলো, ক্যামেরা, হাসির শব্দ, আর সেই এক ভুল রাগের বিস্ফোরণ। ঠিক তখনই ঘরের দরজায় কড়া পড়ল। বাবা দাঁড়িয়ে আছেন দরজার পাশে, চোখে মুখে রাগ, ক্লান্তি আর অদ্ভুত হতাশা। তিনি ধীরে ধীরে বললেন, আজ তুই শুধু একটা ছেলেকে না, তোর নিজের মান সম্মানকেও ধুলোয় মিশিয়ে দিলি। এক মুহূর্তে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মল্লিকা কিছু বলতে চাইল, কিন্তু গলা আটকে গেল। চোখে জল এসে গেল অজান্তেই। বুঝতে পারল এখন শুধু একটা সরি বলেই সব মুছে ফেলা যাবে না। যে আগুনটা সে নিজের হাতে জ্বালিয়েছে, তার ছাই থেকে তাকে একাই নতুন করে বাঁচতে হবে। রাত গভীর। শহরের এক প্রান্তে কুনাল বসে আছে তার গেস্ট হাউসের বারান্দায়। টেবিলের উপর খোলা ল্যাপটপে নিউজ চলছে। সব চ্যানেলে একটাই খবর। ঘরের আলো নিভিয়ে রেখেছে সে। মোবাইল স্ক্রিনে বারবার ভেসে উঠছে মল্লিকার মুখ। যে মুখে একদিন হাসি ছিল, আজ সেখানে শুধু ভয় আর অনুতাপ। তার বন্ধু রনি পাশে বসে বলে উঠল, তুই চাইলে এখনই ওর বিরুদ্ধে কেস করতে পারিস। এমন অপমানের পরে কেউ চুপ থাকে? কুনাল একটু হেসে মাথা নাড়ল। তার গলায় শান্ত কিন্তু দৃঢ় স্বর। যে নিজের ভুল বুঝে গেছে তাকে আইনের সামনে নয়, সময়ের সামনে দাঁড়াতে দে। রনি অবাক চোখে তাকিয়ে রইল। কুনাল জানালার দিকে তাকিয়ে বলল, আমি প্রতিশোধে নয়, প্রমাণে বিশ্বাসী। প্রমাণ যে সম্মান হারিয়ে গেলেও মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। বাইরের আকাশে এক ফালি চাঁদ উঠেছে। তার আলো পড়ছে কুনালের মুখে। নীরব, শান্ত, কিন্তু ভিতরে আগুনের মতো দৃঢ় এক সংকল্প জ্বলছে। সে জানে এই অপমান তার শেষ নয়, এটাই তার নতুন শুরু। এদিকে মল্লিকার চোখে ঘুম আসেনি কয়েকদিন ধরে। কুনাল আর তার দেখা হয়নি সেই পার্টির দিনটার পর থেকে। প্রতিদিন সকালে সে ঠিক করে আজ শেষবারের মতো চেষ্টা করবে। কুনাল অফিস, গেস্ট হাউস, এমনকি তার কোম্পানির লবিতেও গিয়েছে সে। প্রতিবারই গার্ড একই কথা বলে, ম্যাডাম, স্যার এখন কারোর সাথে দেখা করছেন না। মল্লিকা কিছুই বলে না, চুপচাপ বাইরে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। যে নিজের ভুলের শাস্তিটা নিজেই নিচ্ছে। তার চোখে ক্লান্তি, কিন্তু হাল ছাড়ার চিহ্ন নেই। সে কতবার কুনালকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু কুনাল একবারও ফোন রিসিভ করেনি। সেদিন বিকেলেও সে গেস্ট হাউসের সামনে দাঁড়িয়েছিল। আকাশ ধীরে ধীরে ঘন কালো হতে লাগলো। বাতাসে গাছের পাতা উঠছে আর মেঘে ঢেকে গেল সূর্য। একসময় হঠাৎ করেই বৃষ্টি নামলো ঝমঝম করে। মল্লিকার মাথায় ছাতা ছিল না। গার্ড বলল, ম্যাডাম, আপনি ভিতরে চলে আসুন, বৃষ্টি বাড়ছে। কিন্তু মল্লিকা মাথা নাড়ল, না, আমি বাইরে থাকবো। আজ বৃষ্টি থামুক বা না থামুক, আমি এখানেই থাকবো। তার চুল ভিজে যাচ্ছে, পোশাক ভিজে গেছে, কিন্তু সে এক ইঞ্চিও নড়ছে না। তার মুখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি, যেন এই বৃষ্টির প্রতিটি ফোঁটায় সে নিজের অহংকার ধুয়ে ফেলছে। ভেতরে তখন কুনাল কাজ করছিল। ডেস্কে রিপোর্ট খোলা, সামনে ল্যাপটপ জ্বলছে, কিন্তু মনটা ঠিক কাজে ছিল না। হঠাৎ জানালার পাশে দাঁড়াতেই তার চোখ পড়ল নিচে। বৃষ্টির মধ্যে ভিজছে এক মেয়ে। সে আর কেউ নয়, মল্লিকা। চোখে জল, ঠোঁটে এক টুকরো নীরব অনুশোচনা। কুনাল স্থির হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে হালকা একটা দীর্ঘশ্বাস ভেসে উঠল। নিজের মনে সে ফিসফিস করে বলল, যে সত্যি অনুতপ্ত তার চোখের জল আর বৃষ্টির জল এক হয়ে যায়। সে ধীরে ধীরে ফোন তুলে গার্ডকে বলল, ওই মেয়েটিকে ভেতরে নিয়ে আসো। কিছুক্ষণ পর ভিজে চুল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মল্লিকা দরজার সামনে দাঁড়িয়ে চোখ নামিয়ে আসতে বলল, আমাকে ক্ষমা করো, আমি না জেনে অনেক অপমান করেছি। নিজেকে অপরাধী মনে হচ্ছে এখন। কুনাল চুপ, তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু ক্লান্তি। তুমি কি জানো তোমার এক কথায় আমি কতটা ভেঙে পড়েছিলাম? মল্লিকা কাঁপা গলায় বলল, জানি, আমি তখন অন্ধ ছিলাম, তোমার সম্মানটা বুঝিনি। আজ বৃষ্টি যেমন কালির দাগ ধুয়ে দিচ্ছে, আমিও চেষ্টা করছি আমার ভুল ধুয়ে ফেলতে। এক মুহূর্ত চুপচাপ,
বৃষ্টির শব্দ যেন তাদের মাঝে নীরবতা ভরাট করল। তারপর কুণাল আস্তে এগিয়ে এসে একটা তোয়ালে বাড়িয়ে দিল। ভিজে গেলে অসুখ হবে, বসো। মল্লিকা চুপচাপ বসে পড়ল। তার মুখে অপরাধবোধ, চোখে নরম আলো। কুণাল কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার দিকে। একটা মুহূর্ত যেন থেমে গেছে সব। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে তাদের নীরবতা। দুজনের চোখে শুধু একটাই কথা, আর কোনো দূরত্ব নয়। কুণাল ধীরে ধীরে উঠে এলো তার পাশে। ডেস্কের উপর থেকে একটা গরম কফির কাপ বাড়িয়ে দিল মল্লিকার দিকে। তুমি কফি খাবে? অনেক ঠান্ডা পড়েছে আজ। মল্লিকা বিস্মিত চোখে তাকালো। এত সহজ, এত শান্ত স্বরে, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। তার হাত কাঁপতে কাঁপতে কাপটা নিল। দুজনেই চুপচাপ কফি চুমুক দিচ্ছিল। শুধু কাঁচে বৃষ্টির ফোঁটাগুলো ছন্দ তৈরি করছিল। কিছুক্ষণ পর কুণাল বলল, জানো, আমি ভেবেছিলাম আমি তোমাকে আর দেখতে চাই না, কিন্তু আজ তোমাকে এইভাবে দেখার পর মনে হচ্ছে হয়তো বৃষ্টিটাই ঠিক সময়ে এসেছে। মল্লিকার চোখ ভিজে উঠল আবার। তুমি আমাকে ক্ষমা করেছো? কুণাল মৃদু হাসল। ক্ষমা শব্দটা খুব ছোট। আমি শুধু বুঝেছি, যে ভুল বুঝে চলে যায় সে মানুষটাও যদি ফিরে আসে চোখের জল নিয়ে, তবে রাগ ধরে রাখা মানে নিজের হৃদয় বন্ধ করে রাখা। মল্লিকা কিছু বলতে পারল না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনতা জল। বৃষ্টির শব্দে মিশে গেল সেই কান্না। জানলার বাইরে বৃষ্টি পড়ছিল, আর ভেতরে দুটি ভাঙা হৃদয় একসাথে জোড়া লাগছিল। পরদিন বিকেলে আকাশে গাঢ় ধূসর মেঘ, বাতাসে অদ্ভুত শান্ত এক গন্ধ। মল্লিকা সকাল থেকে কিছুই খায়নি, শুধু অপেক্ষা করছিল কুণাল ফোন করবে কি না, একবার হলেও দেখা করবে কি না। শেষমেশ বিকেলের দিকে ফোন এলো। ওপাশ থেকে কুণালের গলা, শান্ত, ক্লান্ত কিন্তু নরম। চলো একটু দেখা করি পার্কে। মল্লিকা এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি আসছি। দুজনে দেখা হলো শহরের এক শান্ত পার্কে। সবুজ ঘাসে বৃষ্টির জল ঝিলমিল করছে। বৃষ্টি টুপটাপ করে পড়ছে পাতার উপর, আর বাতাসে ভাসছে এক অজানা নীরবতা। কুণাল মল্লিকার দিকে তাকিয়ে ভাবল, এই মেয়েটা কি সত্যিই বদলেছে, নাকি এও কোনো অভিনয়? তার চোখে তখনও একটু দ্বিধা, একটু খচখচে প্রশ্ন। দুজনের মধ্যে নীরবতা। কেউ কিছু বলল না, শুধু বৃষ্টি ধীরে ধীরে সব কথা বলল। হঠাৎ কুণালের দৃষ্টি গেল রাস্তায় এক কোণে। এক ভিখারি বসে আছে ভিজে মাটিতে। কুণাল চেনে না সেই মানুষটিকে, কিন্তু দর্শকের মনে ভেসে উঠল এই সেই ভিখারি যাকে একসময় মল্লিকা অহংকারে তাড়িয়ে দিয়েছিল। মল্লিকা এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর এগিয়ে গেল। ব্যাগ থেকে কিছু টাকা বার করে ভিখারির হাতে দিল। তারপর রাস্তার দোকান থেকে খাবার কিনে এনে বলল, নাও, খেয়ে নাও কাকা, অনেকক্ষণ ধরে বসে আছো। ভিখারি ধীরে ধীরে হাত তুলে কাঁপতে কাঁপতে মল্লিকার চোখের দিকে তাকালো। এই মেয়ে, তোমার মতো সন্তান সবাই পেলে সুখী হবে। জীবনে অনেক বড় হও, কিন্তু কখনো অহংকার করো না। সুখী হও মেয়ে। তারপর পাশের আরও কয়েকজন গরিব মানুষকে নিজে হাতে খাবার তুলে দিল। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল তার শাড়ি, কিন্তু পরোয়া করল না। তার চোখে এখন শুধু একটিই রং, মানবতার আলো। দূর থেকে এই দৃশ্যটা চুপচাপ দেখছিল কুণাল। তার ঠোঁটে ধীরে একটা হাসি ফুটল। মনেই বলল, যে অহংকার ভেঙে মানুষ হতে শেখে তাকে ক্ষমা না করে থাকা যায় না। বৃষ্টি আরও জোরে নামলো। কুণাল এগিয়ে এসে মল্লিকার পাশে দাঁড়ালো। দুজনের চোখে চোখ মিলল। না ছিল কোনো দোষারোপ, না ক্ষমার কথা, শুধু এক নরম বোঝাপড়া, এক অনন্ত ভালোবাসা। এক মাস পর শহরে জমকালো এক বিয়ে। বিলাসবহুল সাজসজ্জা, হাসি মুখে ভরা চারদিক। তবে এই বিয়ের বিশেষত্ব ছিল একটাই, এখানে ধনী গরিব, বড় ছোট সবাই একসাথে। মল্লিকা লাল বেনারসি পরে ধীরে ধীরে এগিয়ে এলো মণ্ডপের দিকে। তার মুখে শান্তির হাসি, চোখে এক অদ্ভুত প্রশান্তি। কুণাল তাকিয়ে রইল তার দিকে। যে মেয়েটাকে একদিন অহংকারে হারিয়েছিল, আজ সেই মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে এসেছে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল।
কোনো কথা নয়, কোনো শপথ নয়, শুধু নীরব চাওয়াতেই যেন সব উত্তর লুকিয়ে রইল। পেছনে বাজতে লাগলো বিয়ের সঙ্গীত, আর চারদিকে একটাই অনুভূতি ছড়িয়ে পড়ল, ভালোবাসা সত্যি ক্ষমা করতে জানে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমরা যদি কুণাল হতে তাহলে কি মল্লিকাকে ক্ষমা করতে পারতে। আর হ্যাঁ, গল্প মিক্সের এমনই নতুন নতুন হৃদয়ছোঁয়া গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের গল্পে, যেখানে হয়তো আবার কোনো অহংকার ভেঙে যাবে, কিন্তু ভালোবাসা জিতে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।